আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 3 এপিসোড 5। মুখপুরি রিক্সা থেকে নেমে অবাক চোখে তাকিয়ে থাকে। গেট খোলার কথা ভুলে যায়। ও যা দেখছে তা কি সত্যি? গেটের নাম ফলকে মুখপুরির নাম জলজল করছে। মুখপুরির বাড়িতে এত সম্মান, হঠাৎ ওর নাম যোগ করেছে। নিশ্চয়ই বর্দার কাজ। মুখপুরি কিছু না বলে গেট খুলে ঢোকে। গেট খুলতে দেরি, ছোট্ট শিশু রিনরিনে গলায় বলে ওঠে, মা দেখো পিটিয়েতে। সাঁঝবাতি দৌড়ে আসে মুখপুরির দিকে, একেবারে ঝাঁপিয়ে কোলে ওঠে। সূর্যরেখাকে নিয়ে প্রেয়সী এসে দাঁড়াতেই সূর্যরেখা 2 হাত বাড়িয়ে কোলে ওঠার জন্য কাঁদতে থাকে। মুখপুরি তাড়াতাড়ি গিয়ে ওকেও কোলে নেয়। শিশুর নিষ্পাপ ভালোবাসায় কোনো ঘাত থাকে না। মুখপুরি দুজনকেই আদর করতে করতে ঢোকে। মুখপুরি 2 ভাইঝিকে নিয়ে মায়ের ঘরের দিকে যেতে গেলেই সুহাসিনী মানা করে। প্রেয়শ্রীও প্রায় দৌড়ে আসে মুখপুরির কাছে। দুজনেই ওই ঘরে যেতে মানা করে। ঠাকুরজি, মায়ের ঘরে বাচ্চাদের নিয়ে যেও না। কেন বৌদি? মায়ের শরীরটা ঠিক ভালো নেই। তুমি আমাদের কাছে ওদের রেখে তারপর যাও। মুখপুরি তাই করল। বৌদিদের হাতে ভাইঝিদের ধরিয়ে দিয়ে মায়ের ঘরে পা রাখতেই বুঝতে পারল যে বৌদিরা কেন মানা করল। কি বিভৎস একটা বোঁটকা গন্ধ ছাড়ছে ঘরটা থেকে। এমনিতেই শেষ যেদিন মুখপুরি এসেছিল সেই দিনই মনে হয় মায়ের ঘরটা পরিষ্কার হয়েছিল, তারপর আর হয়নি। কিন্তু তখন তো এত গন্ধ ছিল না। এখন কিসের গন্ধ ছাড়ছে? মায়ের দিকে তাকাতেই মুখপুরি বুঝতে পারে যে গন্ধ কোথা থেকে আসছে। মায়ের মুখের ঘা এত বেশি ছড়িয়েছে, সেটা থেকেই গন্ধ আসছে। মায়ের পালঙ্কের পাশে ওষুধপত্র সমস্ত সরঞ্জাম রাখা আছে। সেগুলো দেখে মুখপুরি বুঝতে পারল যে মায়ের ঘা ঠিকমতো পরিষ্কার করা হয় না, আর সেই জন্যেই এত গন্ধ ছাড়ছে। মুখপুরি হাত দুটো ভালো করে ধুয়ে মায়ের সেবায় লেগে গেল। পান খেয়ে মুখে এতটাই ঘা ছড়িয়ে গেছে, এখন গলা খাবার ছাড়া খেতেই পারে না মনোরমা দেবী। মুখপুরিকে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মনোরমা দেবীর। এই মুখ দিয়ে মুখপুরিকে না জানি কত কথা, কত অপমান, কত অসম্মান, কত ব্যঙ্গ, কত কিছুই না করেছেন। আজ সেই মুখের সেবা করছে মুখপুরি। মুখপুরির নিজেরও নাকে বিভৎস গন্ধ লাগছে, কিন্তু কেমন যেন অবলীলায় সেই মায়ের মুখ এক মনে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। অথচ কিছুদিন আগেও মায়ের পাশে শোয়ার সময় মায়ের ব্যবহার কত খারাপ পেয়েছে। মায়ের শুধু মুখ পরিষ্কার করলো না, সেই সঙ্গে গায়ের কাপড় খুলে অন্য কাপড় পরিয়ে দেয়, বিছানার চাদর পাল্টে দেয়, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে ঘরটা কেরোসিন তেল দিয়ে মুছে দিতে বলে মালতীকে। এখন আর ঘরে কোনো গন্ধ ছাড়ছে না। কোথায় সেই সুন্দরী গর্বিতা মুখরা মা, যে মেয়ের দিকে অবহেলায় অবজ্ঞায় কোনোদিনও ফিরেও তাকাননি? সেই মেয়েই আজ স্পর্শ করে যত্ন করে খাইয়ে দিচ্ছে। এই কদিন ছেলে বউ কেউ ঘরেও ঢোকেনি, খোঁজও নেয়নি। শুধু নাকে কাপড় বা রুমাল চাপা দিয়ে পাশ কাটিয়ে চলে যেত। এই 4 ছেলে মেয়ের জন্য এত কিছু করেও আজ কেউ ফিরে তাকায় না। মালতী খাবারের থালা রেখে দিয়ে চলে যেত, আবার থালা নেওয়ার সময় গজগজ করত খাবার পড়ে আছে কেন এই দেখে। কেন পড়ে আছে জেনেও রাগারাগি করে। মনোরমা দেবীর কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও বলছেন। এতদিনে বুঝতে পেরেছেন যে মুখপুরি কেমন মেয়ে। মুখপুরির হাতটা ধরে সমানে চোখের জল ফেলছেন, বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করছেন। এখন বুঝতে পারছেন বিশ্বম্ভরবাবু কেন শেষের দিকে মুখপুরির কথা বলছিলেন। মুখপুরি মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, শান্ত হতে বলে। মুখপুরি স্নান করতে যায়। ও জানে মাকে এতক্ষণ ঘাঁটাঘাঁটি করেছে, ওর ছোঁয়া কেউ নিতে চাইবে না।
ভাইজিগুলোকে ধরতেও দেবে না বৌদিরা। মুখপুরি স্নান করতে গিয়ে মায়ের কাপড়গুলো ধুয়ে দেয়। রাতভর পড়ে থাকলে মাছি আসতে পারে। মুখপুরি স্নান করে তারপর খেতে বসে। আজ সবাই একসাথে খেতে বসেছে। মালতী খাবার দিচ্ছে। খেতে বসেই টুকটাক কথা হচ্ছে। বিশু জানতে চাইছে, তোর পরীক্ষা তো শেষ হয়েছে, এবার বাড়িতে চলে আয়। না বর্দা, আমার কাজ আছে। আবার কিসের কাজ? অনেক কাজ দাদা। আমার ইচ্ছে এবার পিএইচডি করার। তা এত পড়ে করবিটা কি? নিজের কথা একটু ভাব। আমি তো নিজের জন্যই করছি। আর শেষ বয়সে তোকে কে দেখবে? সে তখন দেখা যাবে। বলছে আমি দেখবো নাকি কোনো ছেলে যদি তোকে বিধবা জেনে বিয়ে করে? প্রেয়শ্রী ভাবে বিশু বোনের জন্য কত কিছুই না চিন্তা করে। ঠিক একই কথা ভাবে সুহাসিনী আর শঙ্কর। শঙ্করের মন একটু খুঁতখুত করছিল। আসলে এতদিন ধরে দাদাকে দেখছে। দাদা একেবারে হঠাৎ করেই মুখপুরীর প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছে। ব্যাপার কি, দাদা তো নিজেরটা ছাড়া অন্য কারুর জন্য কোনো দিন চিন্তাও করেনি। সেই দাদা মুখপুরীকে এক টেবিলে বসিয়ে খাওয়াচ্ছে, বিয়ের কথা বলছে। ব্যাপার তো কিছু একটা আছেই। বিশুর কথাটা মুখপুরীর কানে খুব বিচ্ছিরিভাবে লাগলো। মিঠুন এই শব্দটা শুনতেই পছন্দ করে না। আর বর্দা বলে মনে করিয়ে দিচ্ছে যে মুখপুরী বিধবা। যদিও বিধবার কোনো আচার বিচার মুখপুরী এখন আর করে না, কিন্তু কোনো উগ্রতাও মুখপুরী দেখায় না। অনেকেই মুখপুরীর সব রঙের শাড়ি পরা নিয়ে আড়ালে আবডালে কথা বলে। মুখপুরী এখন ওই সব ধরে না। মুখপুরীর মন প্রাণ ধ্যান সব ওই পড়াশোনায়। প্রথম তো মুখপুরী সব কিছুই মানত, কিন্তু বন্ধু দিদা মিঠুন বড় বৌদিদের সাহচর্য মুখপুরীকে এইসব কিছু আর মানতে দিত না। তাছাড়া এটাও তো ঠিক যে মুখপুরীর বিবাহিত জীবনের কোনো কিছুই তো ওর সাথে নেই, শুধুমাত্র স্মৃতি ছাড়া। এখন আর বিভাসকে মনেও পড়ে না। তিক্ত সম্পর্ক মনে না থাকারই কথা। বরং মুখপুরী এখন অনেক স্বাধীন। কিন্তু বর্দা চাইছেটা কি? মুখপুরী কি বলবে বর্দাকে? না বর্দা, আমার জন্য কাউকে দেখতে হবে না। না, অনেকেই তো আসে তোর সম্পর্কে জানতে চায়, আবার বিয়ের কথাও বলে। যদি রাজি থাকিস তাহলে বল। না বর্দা, আমার সময় নেই। আমি এই রকমই ঠিক আছি। বিশু বুঝল এরপর আর কথা চলে না। কিন্তু বিপত্নিক দত্তবাবু চাইছিলেন কোনো উচ্চশিক্ষিতা মেয়ে, যে ওনার ছেলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলবে। মুখপুরী যদি রাজি হয় তাহলে দত্ত কোম্পানির সমস্ত মামলা বিশুর হাতে চলে আসবে। তাহলে বছরের শেষে বিশাল অঙ্কের টাকা বিশুর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। না, মুখপুরীকে আরও কয়েকবার বলে রাজি করাতেই হবে। পরের দিন সকালে যথারীতি বিশু ওর পছন্দ মতো বাজার করিয়েছে শঙ্করকে দিয়ে। বেশ কয়েক পদের রান্না করতে হবে মুখপুরীকে। মুখপুরী আগে মনোরমা দেবীকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদের মধ্যে বসিয়ে রাখল। সারাক্ষণ ঘরে থেকে মনোরমা দেবী কেমন যেন ঘরকুনো হয়ে গিয়েছিলেন। মালতীকে দিয়ে সব কাটিয়ে ধুয়ে মশলা তৈরি করার পর মুখপুরী রান্না শেষ করল। রান্নার ফাঁকে ফাঁকে ভাইঝিদের সাথে খেলা করা তো আছেই। বড় ভালোবাসে ওরা। মনোরমা দেবীর ঘর একদম দুর্গন্ধমুক্ত হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মুখপুরী এবার ফিরবে হোস্টেলে, কারণ মিঠুন আরও পরের দিন একসাথে গবেষকের বাড়িতে যাবে। মুখপুরী মনোরমা দেবীকে প্রণাম করতে গেলে মনোরমা দেবী বললেন দাদাদের একটু ডাক দিতে। মুখপুরী মায়ের কথা মতো দুই দাদাকে ডেকে নিয়ে আসে। দাদাদের সাথে বৌদিরাও চলে আসে, কারণ এই রকমভাবে মনোরমা দেবী কোনোদিন এর আগে ছেলেদেরকে ডাকেননি। ঘরে সবাই জড়ো হলে মনোরমা দেবী মুখপুরীকে বলেন, ওই দেরাজ থেকে চাবিটা নিয়ে প্রথম ট্রাঙ্কটা খুলে গয়নার বাক্সটা নিয়ে আয়। মুখপুরী সেটাই করল। গয়নার বাক্সটা তুলতে গিয়ে বেশ ভারীই লাগলো। আমার যা গয়নাগাটি ছিল তা সবই আমার দুই বউ আর মেয়েদেরকে ভাগ করে দিয়ে দিয়েছি। এগুলো আমার নিজের পড়ার জন্যই রেখেছিলাম। তাছাড়া উনি বেঁচে থাকতে মুখপুরীকে আরও একটা গয়না দিয়ে গিয়েছিলেন।
মুখপুরি সেটা তখনও নেয়নি। আজ এগুলো সব কিছুই মুখপুরির হাতে তুলে দেব। এগুলো শুধু আমারই গয়না, আর সবাইকে যা দিয়েছি তার থেকে অনেকটাই কম আছে এখানে। তবুও যা আছে সব কিছুই মুখপুরিকে দিয়ে দিলাম। এবারও এগুলো নিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। এই গয়নার অধিকার আমি একেবারেই ছেড়ে দিলাম। কেন, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? এই গয়নাগুলো আছে, থাক না, ও তো আর পালিয়ে যাচ্ছে না। বলেই কথাটা শুধরে নিয়ে বলে ওঠে, মুখপুরি তো আর অন্য কোথাও যাচ্ছে না, ও এখন আমাদেরই সাথে এখানেই থাকবে, এটাই ওর বাড়ি। মনোরমা দেবী তখন মুখপুরির একটা হাত ধরে নেয়, তারপর কাতর মিনতি করে বলেন, তোর তো পড়া শেষ হয়েছে, এবার থেকে এখানেই থেকে যা করার কর, অন্য কোথাও আর থাকিস না। মুখপুরি এতক্ষণ কোনো কথাই বলতে পারছিল না। মায়ের কথা, বড়দার কথা চুপচাপ শুনেই যাচ্ছিল। এই রকম যে ঘটনা ঘটবে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এই পরিস্থিতিটাকে হজম করতে একটু যেন সময় নিল মুখপুরি। মায়ের এই রকম বিপরীতধর্মী আচরণ মুখপুরি কোনোদিনও দেখেনি, তাই স্বাভাবিকভাবেই নিজের আবেগকে সংযত করতে পারছিল না। এমনিতেই মুখপুরির মনটা খুব নরম, তার ওপর যদি মা এইভাবে কাতর কণ্ঠে মিনতি করে তাহলে ও যায় কোথায়। তাই মুখপুরি মনোরমা দেবীকে বলে, মা, তোমার গয়না তোমার কাছেই রাখো, আমার এইসব নিয়ে কোনো কাজ নেই। পড়াশোনাই আমার ধ্যান জ্ঞান, তাই পড়াশোনা নিয়েই আমি থাকতে চাই। আমার অনেক কাজ বাকি আছে, আমি আমি আরও বড় কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমাকে পৌঁছতেই হবে, তাই এখানে থাকলে সেই কাজ হবে না, আমাকে যেতেই হবে মা। তবুও সবাইকে সাক্ষী রেখে এই গয়নাগুলো আমি তোকেই দিয়ে গেলাম, আর এই গয়নার বাক্সের চাবিটাও তুই নিয়ে যা। যখন তোর প্রয়োজন হবে তুই এই গয়নার ব্যবহার করিস। বারবার এক কথা বলাতে মুখপুরি তখন এক কাজ করে। মুখপুরি মনোরমা দেবীর কাছ থেকে চাবিটা নিয়ে বড় বৌদি প্রেয়শ্রীর হাতে দিয়ে বলল, চাবিটা আমি বড় বৌদির হাতে দিয়ে গেলাম, বাড়ির বড় বউ হিসেবেই দিলাম। আমি ছোট বৌদিকেও সমান ভালোবাসি। যদি আমার কোনো দিন প্রয়োজন হয়, আমার বিশ্বাস বড় বৌদি চাবিটা আমাকে ঠিকই ফেরত দেবে। এটা কি করছো ঠাকুরজি? কিছুই করিনি, প্রয়োজন পড়লে তোমার কাছ থেকে আমি চেয়ে নেব। এবার আমি আসি বৌদি, আমার দেরি হয়ে যাচ্ছে। আবার আসিস। আসবো মা, তুমি ভালো থেকো। আর কথা না বাড়িয়ে মুখপুরি হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। মুখপুরি একটু দেরিতে পৌঁছল। যাই হোক, পরের দিন যাবে গবেষকের বাড়িতে। যথারীতি মুখপুরি অপেক্ষা করে আছে। মিঠুনের আসতে একটু দেরি হয়ে গেল, আসলে রুগী দেখতে দেরি হলো। মুখপুরি নিজেই বলল, এত দেরি হয়ে গেল, স্যারের কাছে যাওয়াটা কি এখন ঠিক হবে? মনে হয় না, ওনাদেরও তো কাজ থাকে কত, এর থেকে বরং অন্যদিন চল। একেবারে রেজাল্ট বেরোনোর পর দেখা করব। তাহলে কি করব বা আমি কি করতে চাই সেই নিয়ে পরিষ্কার করে কথা বলা যাবে। কি রে, তুই কি বলিস? তোর যেটা ঠিক মনে হয় করিস, শুধু যখন যাবি আমাকেও নিবি। এখন তো ইউনিভার্সিটির পিএইচডি ডিপার্টমেন্টে স্যারকে পেয়ে যাব, বাড়িতে যাওয়ার দরকার পড়বে কি? না, তোর রেজাল্ট কবে বেরোবে রে? এই তো আর কয়েকটা দিন পর। বন্ধু দিদাকে যেভাবেই পারিস আনবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো জানতে চাইলাম। বেশ, তোকে বলে দেব। আরে হ্যাঁ রে, বলছি ওই বাড়িতে কি কি হলো বললি না তো? ওই বাড়িতে হুম, অনেক কিছুই হলো, আমি যা কল্পনা করতে পারিনি তাই হলো। কেন, তোর বড়দা কিছু বলেছে নিশ্চয়ই? বিয়ের কথা বলেছে তাই না? মুখপুরি হাঁ হয়ে যায়। চোখ গোল গোল করে জিজ্ঞাসা করে, তুই কি করে বুঝলি? তুই কি গোয়েন্দা নাকি? হুম, একটু মগজটাকে কাজে লাগা, বুঝতে পারবি। তুই কি বললি? আমি তো রাজি হইনি, জানিস মা অনেক গয়না দিল। সেগুলো নিশ্চয়ই দিয়ে এসেছিস। ওই রকমই প্রায়। কোনোদিন যে মা আমাকে মেয়ে বলে মনে করেনি, তাকে নিজের কর্তব্যে
দেখাশোনা করার বদলে খুশি হয়ে তার কাছ থেকে গয়না নেওয়াটা কেমন যেন খেলো লাগলো নিজেকে। কি করলি তাহলে? বড় বৌদির হাতে চাবি দিয়ে এলাম, দরকার লাগলে নেব বলে দিলাম। ভালো করেছিস। এই ভালো কথা, বলছি তোর মায়ের কি হয়েছে? দেখ না, মায়ের পান খেয়ে মুখের ভিতর অনেকটা ঘা হয়ে গেছে, আর খুব গন্ধ ছাড়ে। কেউ ঘরে আসে না এই জন্য। পরিষ্কার করা হয় নিয়মিত? হয়তো হয়, ওই পালঙ্কের পাশেই তো সব কিছু দেখলাম। ঠিক আছে, আজ আমি আসি তাহলে। আয়। এমএসসিতেও যথারীতি মুখপুরি ফার্স্ট ক্লাস ফার্স্ট। এক অনন্য নজির গড়েছে। এই রকম রেজাল্ট এই প্রথম। ছেলেদের পিছনে ফেলে অনেক এগিয়ে গেছে মুখপুরি। খবরের কাগজে আবার ছবিসহ মুখপুরির কথা ছাপা হলো। এটাও জানানো হলো যে কবে সংবর্ধনা দেওয়া হবে। মিঠুন তো ভীষণ উচ্ছ্বসিত। বিশু খবরের কাগজ পড়ে ঠিক করলো ওই সংবর্ধনায় যাবে। মুখপুরির দাদা হিসেবে একটা পরিচয় তো আছেই। বিশু বাড়িতে এই কথা বলতেই সবাই যেতে রাজি হলো, কিন্তু বাচ্চাদের কে দেখবে? তাই দুই বউয়ের যাওয়া বাতিল হলো। মনোরমা দেবী বিশুকে অনুরোধ করলেন উনিও যাবেন, উনিও দেখতে চান ওর সাফল্য। বিশুর মন এখন খুব খুশি, তাই মনোরমা দেবীকেও সঙ্গে নিয়ে যাবে ঠিক করলো। মুখপুরি মাকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবে, হয়তো মঞ্চেও ডেকে নিতে পারে ওদেরকে। মুখপুরি কার মেয়ে কার বোন সবাই এবার জানুক। সংবর্ধনার আগের দিন মিঠুন একটা শাড়ি নিয়ে এলো। ঠাকুমা পাঠিয়েছেন, সায়া ব্লাউজ সহ পাঠিয়ে দিয়েছেন। ঠাকুমাও আসবেন কথা দিয়েছেন, আর বলেছেন বাড়িতে যেতে। মিঠুন কি যেন বলবে বলবে করেও বলতে পারে না। এই প্রথম মুখপুরির মনে হলো মিঠুন কিছু যেন বলতে চেয়েছিল। যাওয়ার আগে আগামীকালের জন্য খুব অভিনন্দন জানিয়ে গেল। মুখপুরি বন্ধু দিদার দেওয়া চওড়া পাড়ের তুঁতে রঙের তাঁতের শাড়ি পরল, চুলটা বেনি করে নিল, কোমর পর্যন্ত সেই বেনি। শান্ত ধীর স্থির মুখপুরিকে অপূর্ব লাগছে। শরীরে কোনো অতিরিক্ত কিচ্ছু গয়না নেই। মুখপুরি ওর কঠোর পরিশ্রমের ফলে এত দূরে এসেছে। মুখপুরি দেখে বড়দা ছোড়দা এমনকি মা পর্যন্ত এসেছেন। মুখপুরি সবার সাথে কথা বলল বটে, কিন্তু বসল বন্ধু দিদার পাশে। মুখপুরির বিশেষ অতিথি বন্ধু দিদা আর মিঠুন। নামগুলো আগেই জমা দেওয়া হয়েছিল, তাই তারা সামনে বসেছে। অনুষ্ঠানের সঞ্চালক মুখপুরির ভূয়সী প্রশংসা করে মঞ্চে ডেকে নেয় পুরস্কার নেওয়ার জন্য। পুরস্কার দেওয়ার জন্য ইউনিভার্সিটি গবেষক তো আছেন, এছাড়াও আরও 3টি ইউনিভার্সিটির গবেষক এখানে এসেছেন। পুরস্কার বিতরণের সময় হলে দেখা গেল বিজ্ঞান বিভাগের ওর বিষয়ের সবকটা পুরস্কার জিতে নিল। মুখপুরি যেন মঞ্চ থেকে নামতেই পারছে না। প্রত্যেকটা বিষয়ের সবথেকে বেশি নাম্বার পাওয়ার আলাদাভাবে পুরস্কার নেওয়ার পর সেরার সেরা পুরস্কার, বিশেষ উজ্জ্বল নক্ষত্র পুরস্কার, এছাড়াও ইউনিভার্সিটি থেকে বিশেষ জ্ঞান ভাণ্ডার পুরস্কার পেল, যেটা এই বছর থেকেই শুরু হলো। এই সমস্ত পুরস্কার বিশেষ গবেষকরা মুখপুরিকে দিলেন। কত যে ছবি উঠছে তা বলার মতো না। এরপর প্রিন্সিপাল নিজে যখন বক্তৃতা দিতে উঠলেন, তিনি জানালেন মুখপুরির রেজাল্টের খবর জেনে বাইরের আরও 3টে ইউনিভার্সিটি থেকে গবেষকের সহায়িকা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যে চিঠিগুলো প্রিন্সিপালের কাছে এসে পৌঁছেছে। হয়তো আরও কয়েকটা চিঠি আসার অপেক্ষায় আছে। এছাড়াও ভারতে আরও 4 জন গবেষক মুখপুরিকে নিজের সহায়িকা হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। এরপর মুখপুরি ভবিষ্যতে কী নিয়ে গবেষণা করবে বা কার কাছে করবে সেটা ওর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মুখপুরি যে এই ইউনিভার্সিটির একটা সম্পদ সেটা বলাই বাহুল্য। প্রিন্সিপাল নিজে মুখপুরিকে আমন্ত্রণ জানাচ্ছেন যেন মুখপুরি এখানে থেকেই ওর গবেষণাটা করে। এর জন্য মুখপুরিকে শুধু সরকার থেকে নয়, ইউনিভার্সিটি থেকেও সমস্ত রকম সাহায্য দেওয়া হবে। প্রিন্সিপালের সমস্ত কথা প্রথমে ইংরেজিতে বললেও পরে সেটা বাংলায় অনুবাদ নিজেই করে দেন, যাতে সকলে বুঝতে পারে। বন্ধু দিদা চোখের জল মুছতে থাকে।
মনোরমা দেবীর মুখের হাসি যেন আরও চওড়া হয়। বিশু আর শঙ্কর নিজেদের গর্বিত দাদা হিসেবেই মনে করছে। শুধু তাই নয়, আশেপাশে যে কজন ছিল তাদের মুখপুরীকে বোন হিসেবে পরিচিত করছে। মঞ্চে আরও 3 জন যে গবেষক ছিলেন তারা মুখপুরীর রেজাল্ট দেখে প্রিন্সিপালের কাছে মুখপুরীকে সহায়িকা হিসেবে চেয়েছিলেন। মঞ্চে যদিও তারা কেউই মুখপুরীকে সেই কথাটা জানাননি। এরপর মঞ্চে মুখপুরীকে ডাকা হলে তার নিজের সম্পর্কে 2-1 কথা সবাই শুনতে চায়। মুখপুরীর সাফল্যের সম্পর্কে জানতে চাইলে মুখপুরী জানায়, আমার সাফল্যের জন্য 3টে মানুষ ভীষণভাবে দায়ী। মনোরমা দেবী ভাবছেন মুখপুরী বোধহয় ওনার কথাই বলছে। মা ছাড়া সাফল্যের জন্য আর কেউ হতে পারে নাকি? বিশু ভাবছে মুখপুরী ওর কথাই হয়তো বলছে, কারণ মুখপুরীর খেয়াল তো ও এখন ভালোই রাখে। তাছাড়া বাড়ির নাম ফলকে আলো নামটা ওই তো যোগ করেছে। শঙ্কর আবার ভাবছে নিজের কথা। ছোটবেলা থেকেই মুখপুরীকে অনেক রকমভাবেই সাহায্য করেছে। মুখপুরী সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল, আমি তো এর আগেও বলেছি, আমার কুন্তিমা, বন্ধু দিদা আর মিঠুন না থাকলে আমি আজ এইখানে আপনাদের কাছে এই মঞ্চে এসে দাঁড়াতে পারতাম না। মনোরমা দেবী একটু মনক্ষুণ্ণ হন। এতগুলো গয়না দেবার পরেও মুখপুরী ওনার নাম করল না। বিশু, শঙ্কর ভাবছে এখানে না এলেই ভালো হতো, অন্তত এই কথাগুলো তো আর শুনতে হতো না। এত বড় সাফল্যেও মুখপুরীর মাথা ঘুরে যায়নি। যথারীতি বন্ধু দিদাকে মঞ্চে নিয়ে এসে প্রণাম করে। মঞ্চ জুড়ে যেন মুখপুরী উদ্ভাসিত। এরপর মুখপুরীর সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে জানতে চাওয়া হয় তার মা বাবার কথা, বা মুখপুরী কি করতে চায় সেই সব কথা। মুখপুরী পরিষ্কার জানায় ওর কুন্তিমা মারা গেছেন, বাবা মারা গেছেন, কিন্তু একবারও মনোরমা দেবীর কথা উল্লেখ করে না। এমনকি ওর দাদা ভাইদের কথাও কিছু বলে না। ভবিষ্যতে কি নিয়ে গবেষণা করতে চায় জানতে চাইলে মুখপুরী তখন বলে, আমার ইচ্ছে, স্যার যদি অনুমতি করেন তাহলে মা ও শিশুদের নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করব। মুখপুরীর সাক্ষাৎকার নেওয়া হয়ে গেলে মনোরমা দেবী তখন বলে ওঠেন, আমি কি তোর জন্য কিছুই করিনি মুখপুরী? কে বলে করনি মা? তাহলে আমার নাম তো বললি না। আমার জন্মটাই তো তোমার কোলে, এর থেকে বড় পাওনা হয় নাকি? তাহলে আমার নাম বললি না কেন? মা, আমি তো তোমার কাছে আজও মুখপুরী। আমার জন্য তোমার এমন লজ্জা যে আমার অস্তিত্বটাই তুমি অস্বীকার করো। আর কুন্তি মায়ের কাছে আমি আলো, তাই তো কুন্তি মায়ের কাজ আমি করেছি। আমি মা হিসেবে কুন্তি মাকেই চিনি, যার ভালোবাসায় কোনো খামতি বা খাত ছিল না। এই কথা তুমিও জানো। আমি যে তোকে আমার প্রিয় গয়নাগুলো দিলাম তার কোনো দাম নেই। আমি কি কোনোদিন এর আগে তোমার থেকে কোনো গয়না পেয়েছি নাকি চেয়েছি? ছোট থেকেই না পাওয়ার অভ্যেসে আমার গয়না পরার শখটাও মিটে গেছে। এই যে এইগুলো দেখছো, সব বন্ধু দিদা জোর করে পরাতে বাধ্য করেছে। এগুলো ছাড়াও বন্ধু দিদা আগেই আমার জন্য আরও অনেক অনেক গয়না বানিয়ে রেখেছে। ও, সেই জন্যই আমার গয়নার কোনো দাম নেই। থাক মা, এইসব কথা এখানে আলোচনা করো না। মাকে যা খুশি বুঝিয়ে দিচ্ছিস দে, কিন্তু আমি তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছি যে আমার নামটা নিলি না? বর্দা, এগুলো বাড়িতে বসে আলোচনা করলে হয় না? এখানে সবাই আমাদের কথা শুনছে। শুনুক, তুই তো মা দাদাদের অস্তিত্ব কিছুই রাখলি না। আমরা কি তোর কেউ না? বর্দা, আস্তে কথা বলো, সবাই দেখছে। দেখুক, এই যে তুই আসলে বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া, বাড়ির নাম ফলকে তোর নাম দেওয়া, এগুলো কে করলো? মুখপুরী হেসে ফেলে। এই সময় একজন এসে খবর দেয় যে গবেষক মুখপুরীকে ডাকছেন। মুখপুরী তখন যাওয়ার আগে বিশুর দিকে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি তোমরা কিসের জন্য এখানে এসেছো। বর্দা, তুমি কেন বোন বলে এখন স্বীকার করছো? এই বোনটা তখন কোথায় ছিল, যখন ছোট্ট মেয়েটা একটু কথা বলার জন্য, একটু ভালোবাসার জন্য তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো? তোমরা 4 ভাই বোন, এটাই তো সবাইকে বলতে, তাই না?
এমনকি কোনো অনুষ্ঠানে আমার যাওয়ার অনুমতিও ছিল না। তখন কোথায় ছিল এই বোন? তোমাদের বিয়েতে আমি ছিলাম। ছোড়দির বিয়েতে আমি যাতে না থাকতে পারি সেই জন্য আমাকে অনেক দূরে বিয়ে দেওয়া হচ্ছিল। তখন কোথায় ছিল এই বোনের প্রতি ভালোবাসা? আমার নাম আমি নাম ফলকে লাগাতে বলিনি বর্দা, ওটা তুমি নিজের সম্মান রক্ষার জন্য করেছো। লোকে কি বলবে এই কথা ভেবে ছোড়দির ঘরে আমার জিনিসগুলো নিয়ে গেছো, তাই না? আর ভালো খাওয়া দাওয়ার কথা বলছো, সেই খাবারগুলোর রান্নাটা কিন্তু আমাকেই করতে হয় বর্দা। কাজের লোকের রান্না খেতে চাও না বলেই আমাকে দিয়ে করাও। আমাকে তোমরা কোনো দিন বসিয়ে খাওয়াওনি। বলতে পারো আমি খেটে খেয়েছি ওই বাড়িতে। আর কিছু শুনতে চাও তুমি? আমরা আমরা আসছি। হ্যাঁ, এসো। মাকে সাবধানে নিয়ে যেও বর্দা। আর যদি তোমার কিছু কথা থাকে সেগুলো বাড়িতে বসে হবে। বিশু ভাবছিল মুখপুরীকে একটু ধাক্কা দিয়ে সবার সামনে ও যে দাদা হয় সেটা স্বীকার করিয়ে নেবে, সেই জন্য উঁচু গলায় দেখুক শুনুক এই সব বলছিল। কিন্তু সেটা যে হিতে বিপরীত হবে সেটা বুঝতে পারেনি। ধীর স্থির শান্ত মুখপুরী এত সুন্দর গুছিয়ে এইভাবে মনের বিষ বার করবে এটা ভাবতেই পারেনি। যেতে যেতে মনোরমা দেবী বললেন, কি দরকার ছিল আমাকে এখানে টেনে আনার? কি করে জানবো বলো তো? হ্যাঁ, কি করে জানবো যে ওর জন্য কিছু করাটা আমাদের এইভাবে ফেরত দেবে? মধ্যিখান দিয়ে একটা ভালো ক্লায়েন্ট আমার হাত ছাড়া হয়ে গেল। ও, এই জন্যেই তো ভাবি হঠাৎ করে দাদারা তো দরদ উতলে উঠল কেন। মনে মনে ভাবে শঙ্কর। বন্ধু দিদাকে আরও একটু অপেক্ষা করতে বলে মুখপুরি গেল স্যারের সাথে দেখা করতে। আরে এসো এসো আলো, তোমার রেজাল্ট তো দুর্দান্ত হয়েছে। চেষ্টা করি স্যার ভালোটা দেওয়ার। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বলছি, তুমি কার কাছে গবেষণা করবে কিছু ভেবেছো? কেন স্যার এ কথা বলছেন কেন? আরে বাবা, বলছি কি আর এমনি। হ্যাঁ, তোমাকে এখন কতজন চায় জানো? বিদেশ থেকেও তোমাকে সহায়িকা করার জন্য চিঠি পাঠাচ্ছে। আরে সেই জন্যই তো জিজ্ঞাসা করলাম যে তুমি কার কাছে গবেষণা করবে। আমি আর অন্য কোথাও যাব না, আমি আপনার কাছে থেকেই গবেষণা করতে চাই। আপনি আমার আদর্শ। তা কি নিয়ে গবেষণা করবে তা কি কিছু ভেবেছো? আপনি বলুন স্যার। তুমি তো মায়ের জাত, মায়েদের নিয়েই কিছু করো। তুমি তো জানো যে গর্ভবতী মহিলাদের শরীরে অনেক কিছুর অভাব হয়, বিশেষ করে তারা রক্তাল্পতায় ভোগে। আমি চাইছি এমন একটা ভেষজ যেটাই রক্তাল্পতা কমাতে সাহায্য করবে। আচ্ছা স্যার, মায়েদের সাথে সাথে যদি শিশুদের নিয়ে কাজ করা যায় তাহলে কেমন হবে? কারণ শিশুরাই তো জাতির মেরুদণ্ড। তাই সেই মেরুদণ্ডকে ঠিক রাখতে গেলে শিশুর পুষ্টি নিয়েও ভাবতে হবে। ভেরি গুড, ঠিক বলেছ। তুমি এই গবেষণা করার জন্য মাসে মাসে বেশ বড় একটা টাকা পাবে। আর এছাড়া স্কলারশিপ তো আছেই। ধন্যবাদ স্যার, আমি আপ্রাণ চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার। শোনো, তোমাকে স্থানীয় হাসপাতালে গিয়ে মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মায়েদের সঙ্গে কথা বলতে হবে তাদের কি অসুবিধা হচ্ছে, আরও কি পেলে ভালো হয়, বা ডাক্তারদের সাথেও কথা বলতে হবে। তবে হ্যাঁ, তারা রোগীদের মধ্যে কিসের অভাব দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছুই তোমাকে কিন্তু নিজে গিয়ে খোঁজ খবর নিতে হবে। অনেক খাটনির ব্যাপার, কিন্তু পিছিয়ে গেলে হবে না। এই গরিব দেশের মায়েদের জন্য কিছু করতে পারলে দেশটার একটু উন্নতি হবে। এতদূর এগোতে পেরেছি যখন, বাকি রাস্তাও ঠিক পেরিয়ে যাব। আপনার আশীর্বাদ থাকলে আমি ঠিক করে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কাগজপত্র সব তৈরি করে রাখবো, কেমন? তুমি এসে তোমার কাজ বুঝে নিও। আচ্ছা স্যার। স্যারের সঙ্গে কথা প্রায় পাকা হয়েই গেল। স্যারের কাছেই কাজ করবে মুখপুরি। মুখপুরি ভীষণ খুশি আজ। স্যারকে প্রণাম করে মুখপুরি বেরিয়ে আসে। মুখপুরি বাইরে এসে দেখে মিঠুন আর বন্ধু দিদা নেই। কোথায় গেলেন বন্ধু দিদা? মুখপুরির গা হাত পা ঠান্ডা হয়ে গেল। মিঠুন তো না বলে যাওয়ার ছেলে না। তবে কি বন্ধু দিদার কিছু হলো? তা না হলে কোথায় গেলেন? মুখপুরি এদিক ওদিক হন্যে হয়ে খুঁজছে।
না জানি বন্ধু দিদা কি ভাবলেন। স্যারের সঙ্গে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে কতক্ষণ যে স্যারের ঘরে ঢুকেছে সে খেয়াল তার ছিল না। ছি, বন্ধু দিদা হয়তো ভেবেছেন মুখপুরি ওনাকে পাত্তাই দিল না। মুখপুরি ওখানে আর দাঁড়ালো না। মুখপুরি হোস্টেলে না গিয়ে বন্ধু দিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বন্ধু দিদার বাড়িতে পৌঁছতেই মিঠুনের গলা শোনা গেল। ওই দেখো ঠাকুমা, তোমার আলোমা এসে গেছে। বলেছিলাম না ও এখানেই আসবে। দেখেছো তো আমার কথা কেমন মিলে গেল। কি হয়েছে, তোরা আগে চলে এলি কেন? আরে ওই যে ঠাকুমার শরীরটা ভালো লাগছিল না, তার উপর তোর আসতে দেরি হচ্ছিল, তাই দেখে ঠাকুমাকে নিয়ে বাড়িতে চলে এলাম। কাউকে বলে যেতে পারতিস তো, তাহলে আমার এতটা চিন্তা হতো না। কেন, বলে এসেছিলাম তো। প্রিন্সিপালের চাপরাশিকে বলেই তো আমরা রওনা দিয়েছিলাম। ও, কিন্তু ওনার সাথে তো আমার দেখা হয়নি, তাই জানতে পারিনি। হ্যাঁ রে, এখন বন্ধু দিদা কেমন আছেন? হ্যাঁ, এখন ভালো আছে। জানা কথা বল। মুখপুরি এগিয়ে যায় বন্ধু দিদার কাছে। কি দরকার ছিল এত রাতে এইভাবে একা একা আসার? দরকার তো ছিল বন্ধু দিদা, তোমরা না থাকলে আমার অস্তিত্বটাই যে নিভে যাবে। আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম বন্ধু দিদা, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাগলি কোথাকার। কাছে এসে বসো আলোমা। এই রাতে তোমাকে আর হোস্টেলে ফিরতে হবে না, তুমি আজ আমার কাছেই ঘুমোবে। তাহলে তো খুব ভালো হয়, অনেকদিন পর কুন্তি মায়ের স্পর্শ পাবো। এই কথা বলেই মুখপুরি জড়িয়ে ধরল, কিন্তু একটু পরেই বুঝতে পারে যে বন্ধু দিদা কাঁদছে। কুন্তি মায়ের নাম শুনলেই বন্ধু দিদা কাঁদে। তুমি কাঁদছো কেন বন্ধু দিদা? তুমি তো আমার আর এক কুন্তি মা। কি অদ্ভুত, কুন্তি মায়ের বান্ধবী বন্ধু দিদা। এই কথা বলেই হেসে ফেলে মুখপুরি। সবিতাও হেসে ফেলে। সত্যি তো, এতদিন কেন খেয়াল হয়নি। বন্ধু দিদা নামটাই এত ভালো লেগেছিল যে আর পাল্টানোর ইচ্ছা হয়নি, মাথাতেই আসেনি সবিতার। কি ব্যাপার, হ্যাঁ? দুজন দুজনকে জড়িয়ে ধরে আছো, আমি কি বাদ নাকি? মিঠুনের অভিযোগে দুজনেই হেসে ওঠে। মিঠুন ওর মা বাবাকে ডেকে আনে ঠাকুমার ঘরে। মা, বাবা, একবার চলো তো ঠাকুমার ঘরে, আমার একটু দরকার আছে। আচ্ছা, কি দরকার? আমি তো তোদের খাবারের ব্যবস্থা করছি, তোরা খেতে আয়। খাবো পরে মা, তুমি আগে এদিকে এসো তো। আচ্ছা, কিসের জন্য এত ডাকাডাকি বাবা আমি বুঝি না। চ চ তাহলে, এদিকে সব কাজ পড়ে আছে। সবাই সবিতার ঘরে এসে জড়ো হয়েছে। সবিতা মুখপুরি একটু অবাক চোখে তাকায়। কি ব্যাপার মিঠুন, মা বাবাকে ডেকে এনে কি দেখাচ্ছিস? আমার একটা কথা আছে ঠাকুমা, তাই ডেকে এনেছি। কি কথা দাদু ভাই? দেখো, তোমরা সবাই জানো আমি এখন ডাক্তার, স্বাবলম্বী, আর আমার আপনজন তো তোমরাই বলো, তাই তোমাদের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না। ঠিক আছে, তা সেটা তো বুঝলাম, কি বলতে চাইছিস সেটা তো বল। তুমি তো জানো ঠাকুমা যে ডাক্তারি পড়ার সময় থেকেই মা আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, সেটা তো জানি। মিঠুনের মা এবার বলে, আচ্ছা, আমি কি করব? প্রতিদিন কোনো না কোনো মেয়ের বাবা এসে আমাকে অনুরোধ করে তার মেয়েকেই আমাদের ঘরে বউ করতে হবে। আর বলো না, আরে আমাকেও তো কতজন ধরে বাজারে গেলে। মিঠুনের বাবাও একই কথা বললেন। আর আমি কি বলেছি? আমি বলেছি যে আমি যতদিন না পুরো ডাক্তার হব ততদিন এই নিয়ে কোনো কথা বলবো না, তাই তো? কি বলেছি তো? হ্যাঁ, সে তো বলেছিস, কিন্তু এবার বল, কি বলবি? অধৈর্য হয়ে না, বলার জন্যই তো ডেকেছি তোমাদেরকে। মিঠুনের মায়ের ভয় হচ্ছে ছেলে আবার কি বলে। এমন কিছু বলবে না তো যে মান সম্মান খুইয়ে বসতে হবে? ডাক্তারি পড়তে গিয়ে কাউকে আবার কথা দেয়নি তো? মিঠুন এবার মুখপুরীর দিকে ঘোরে।
মুখপুরীকে জিজ্ঞাসা করে। তুই আমাকে কি কথা দিয়েছিলিস মনে আছে? কোন কথা? ওই যে, যদি কোনো ভালো ছেলে তোকে বিয়ে করতে চায় তাহলে তুই বিয়ে করবি। হ্যাঁ, মনে আছে। আর এটাও জানি কোনো ভালো ছেলে আমাকে বিয়ে করবে না। আমি করব। আমাকে তোর ভালো ছেলে বলে মনে হয় না। ঘরে যেন বাজ পড়ল। মিঠুন যে এই কথাটা বলবে এটা কেউ ভাবতেই পারিনি। সবাই চুপচাপ। পিন পড়লেও শব্দ শোনা যাবে। কেউ বুঝে উঠতে পারছে না কি কথা দিয়ে শুরু করবে। মুখপুরি লজ্জায় লাল হয়ে যায়। মিঠুন যে এই ধরনের কথা বলবে ভাবতেও পারিনি। এখন কি উত্তর দেবে মিঠুনকে? মিঠুন যে সবার সামনে মুখপুরিকে বিয়ের প্রস্তাব দিল। মিঠুনের মা বাবা ওর দিকে তাকাচ্ছেন। সবিতা মিঠুনের দিকে হাঁ করে তাকিয়ে আছেন। মুখপুরি কিছু বুঝে উঠতে না পেরে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। মিঠুন সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এই কথা বলাটা ঠিক হলো কিনা। কেউ কোনো কথা বলছে না। মিঠুনের এবার আরো অস্বস্তি বেড়ে যায়। তবে কি আলোকে কেউ মেনে নেবে না? এই যে এত বছর ধরে আলো আমাদের বাড়িতে আসছে যাচ্ছে, কথা বলছে, সবাই তো দেখেছে যে ও কেমন, ও কতটা ভালো, ওর মনে সবার জন্য কত ভালোবাসা। দোষের মধ্যে একটাই ভুল সিদ্ধান্তে আলো বিধবা, আর বয়সেও 2-1 বছরের বড়। কিন্তু তাতে সমস্যাটা কোথায়? এইগুলো কি আবার কোনো সমস্যা হলো? বিয়ে করব আমি ওর সাথে জীবন কাটাবো। আমি যদি ভালো থাকি, মা বাবা ঠাকুমা এরা কি খুশি হবে না? বাইরের লোকের কথা আমি ধরি না। বাড়ির লোক যদি ঠিক থাকে তাহলে অসুবিধাটা কোথায়? না, বিয়ে যদি করতে হয় তাহলে আলোকেই আমি বিয়ে করব, নইলে আর কাউকে করব না। মিঠুন কথাটা মনে মনে ভাবলেও প্রকাশ করতে পারে না। মিঠুন অপেক্ষা করে আছে ওর কথাটা বলার কে কি প্রতিক্রিয়া দেয় সেটা দেখার জন্য। মিঠুন খুব ভালো করেই জানে আলোকে বিয়ে করার কথাটা মা বাবা সহজে মানতে পারবেন না। কারণ এই সমাজে বউ বয়সে বড়, তার উপর আবার বিধবা, এটা মেনে নেওয়াটা খুব কঠিন। পুরনো ধ্যান ধারণাকে ভেঙে নতুনকে গ্রহণ করতে সত্যি বড় কঠিন লাগে। আলোকে মা বাবা ঠাকুমা সবাই দেখেছে, সবাই চেনে জানে। আলোর ব্যবহার কথাবার্তা কারোর কাছে অজানা নয়। কিন্তু এই আলোকে মেনে নেবে কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার। মিঠুনের মা ভাবছেন যে শাশুড়ি মা কেন কিছু বলছেন না। উনি তো এই বাড়ির সব থেকে বয়স্কা সদস্যা, ওনার কথাই তো এখানে শেষ কথা। উনি কেন কিছু বলছেন না? তবে কি শাশুড়ি মা এই বিয়েতে একমত আছেন? শেষ পর্যন্ত মিঠুন বাধ্য হয়ে বলে, তোমরা কেউ কিছু বলছো না কেন? দেখো, আলোকে আমি ছোট থেকেই পছন্দ করি, কিন্তু মুখে কোনোদিনও কিছু বলিনি, কাউকে জানতেও দিইনি। তোমরা জানো না যে আমার এই ডাক্তার হওয়ার জন্য আলোই দায়ী। ও এত ভালো পড়াশোনায় যে ওর সাথে যাতে সম্পর্ক ভালো থাকে, ওর সাথে যাতে কথা বলতে পারি, সেই জন্য ওর সমান হওয়ার চেষ্টা করে আজ আমি ডাক্তার হয়েছি। তোমরা তো জানো বলো যে আমি ছোটবেলায় কতটা খারাপ ছিলাম, রেজাল্ট দেখাতে চাইতাম না। কিন্তু আলোর সাথে পরিচয় হওয়ার তারপর থেকে আমার পরিবর্তন হয়েছে। আমি জানি যে তোমাদের কাছে ওর অতীতটা নিয়ে সমস্যা আছে, কিন্তু আমার তো সমস্যা নেই। আমি তোমাদের অনুমতি নিয়ে ওকে জীবন সঙ্গী করতে চাই। আর যদি অনুমতি না দাও তাহলে আমি আজীবন আইবুড়ো থাকবো। এইসব কি বলছিস তুই দাদু ভাই? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি ঠিকই বলছি ঠাকুমা, ঠিকই বলছি। এতদিন পরে আমার মনের কথাগুলো বলে আমার ভালো লাগছে। এবার তোমাদের মতামত বলো, আমি আজকেই জানতে চাই। কি রে, মিঠুন কি বলছে শুনছিস তো? সবিতা নিজের ছেলের দিকে তাকিয়ে বলে, তোর কি মতামত আছে বল। দেখো মা, বিয়েটা কি একটা ছেলে খেলা? হ্যাঁ, যে যা ইচ্ছে তাই বলবে আর নিজেই ঠিক করে নিল? এত স্বাধীনতা ওকে কে দিয়েছে? আজ বললো আর আজকেই ওনাকে জানাতে হবে। এত স্পর্ধা হয় কি করে? এই তোমাদের আশকারায় মিঠুনের এই অবস্থা হয়েছে। ডাক্তার হয়েছে তো কি হয়েছে, মাথা কিনে নিয়েছে নাকি? বাবা তুমি আলোর একটা দোষ ধরে দেখাও। ও মানুষ হিসেবে কোন দিক থেকে খারাপ বলো? মা তুমি বলো, আলোর কোনটা খারাপ বলো? তুমি তো এতদিন ধরে দেখছো আলো নিজের কাজ করে পড়াশোনা চালিয়েছে। ওর পড়াশোনার জন্য এতটুকু খরচ কাউকে বহন করতে হয়নি। আলো রান্নাও কত সুন্দর করে, তাহলে অসুবিধাটা কোথায়? শোন মিঠুন, এত উতলা হোস না।
দাঁড়া দাঁড়া একটু, সব কিছু এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় না। তোর বাবা ঠিকই বলেছেন। আর তাছাড়া আলো কি ভাবছে বলতো আমাদের সম্পর্কে? আলো তো সত্যি ভালো মেয়ে, ওর কোনো তুলনা হয় না। আমাদের একমাত্র ছেলে হিসেবে তোর জন্য তো আমাদেরও একটা স্বপ্ন আছে নাকি? মা, তুমি যখন জানোই যে আলো সত্যি একটা ভালো মেয়ে, তাহলে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? আর এত কথাই বা হচ্ছে কেন তুমি বলো? আমি তো বলে দিয়েছি, যদি আলোর সাথে আমার বিয়ে নাও হয় তাহলে আমি কোনোদিনই কাউকে বিয়ে করব না। মুখপুরীর মনে হচ্ছে মাটিতে এবার মিশে গেলেই ভালো। এইসব কি শুনছে? হঠাৎ করে মিঠুন এমন একটা পরিবেশের সৃষ্টি করলো কেন? না পারছে ঘর থেকে বের হতে, না পারছে এই কথাগুলো শুনতে। মিঠুনের মনের গভীরে এতটা ভালোবাসা আছে, তাকে জানতো। এই জন্যই মিঠুন আংটি পরিয়ে মুখপুরীকে নিজের করে নিয়েছিল, যেটা মুখপুরী একটুও বুঝতে পারিনি। মুখপুরী আংটিটাকে গয়না হিসেবেই ধরেছিল, কিন্তু এটা যে বাগদত্তার প্রমাণ তা কে ভেবেছিল? এই কারণেই হয়তো মিঠুন যখনই ওর সাথে দেখা করে প্রথমেই আঙুলের ওই আংটির দিকে তাকায়। মুখপুরী ভাবত মিঠুন যেহেতু ওই আংটিটা দিয়েছে, তাই পড়ে আছে কিনা সেটা দেখার জন্যই তাকায়। ছোটবেলা থেকেই মুখপুরীর প্রতি এত খেয়াল তাহলে এই জন্যই? মুখপুরীর কাছ থেকে রিক্সা ভাড়া কিছুতেই নেয় না নিজের অধিকার বোধের জন্য। মুখপুরীর জীবনে সব ভালো মন্দে মিশে আছে মিঠুন। মুখপুরী অজান্তেই ওই আংটিটাকে অন্য হাত দিয়ে ওই আঙুলের মধ্যেই ঘোরাতে লাগলো। মিঠুনের চোখ কিছুই এড়ায় না। মিঠুন যেই দেখেছে মুখপুরী আংটিটাকে নিয়ে ওই রকম করছে, ওর মনে ভয় ঢুকে গেল। মুখপুরী বুঝি আংটিটাকে এবার খুলেই ফেলবে। ঠাকুমা, ঠাকুমা, তুমি তো কত ভালোবাসো আলোকে, বলো। সেই আলো যদি তোমার নাত বউ হয়, তোমার কি আপত্তি আছে? দাদু ভাই শোনো, আগে খাওয়া দাওয়া করে নি, তারপর এই সব নিয়ে আলোচনা হবে। না 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 ঠাকুমা, ঠাকুমা, না। তুমি আগে বলো তুমি কি চাও, তারপরে আমি খাবো। এ আবার কি কথা মিঠুন? খাওয়ার ওপর কখনো রাগ দেখাতে নেই। আগেও তো বলেছি, মনে নেই? তোর মাকেও শিখিয়েছি, যা রাগ করার করো, কিন্তু খালি পেটে নয়। পেট ভরে খেয়ে রাগ দেখালে সেটা অনেকক্ষণ থাকে। ঠাকুমা, ঠাকুমা, খাবার আমার মুখ দিয়ে যাবে না গো। যতক্ষণ না তোমাদের মনের কথাটা আমি জানতে পারছি, ততক্ষণ অন্তত খাওয়ার কথা আমাকে বলো না। ঠিক আছে দাদু ভাই, তুই তাহলে তোর ওই রাগ নিয়েই থাক, আমি আলোকে নিয়ে চললাম। চলো বৌমা, চলো, খাবার দাও। অনেক দেরি হয়ে গেছে, এরপর বেশি দেরি হলে আমার আবার শরীরটা খারাপ করবে। ঠাকুমা, কি গো, তুমি আমাকে বাদ দিয়ে খেতে পারবে? পারবো, পারবো। এমন রাগ দেখাবি যেটাতে তোর উন্নতি হবে। আচ্ছা, আমার জীবন মরণ সমস্যা চলছে আর তুমি খাবার কথা বলছো? আমি রাগ দেখাবো না, তুমি বলো। একেবারে জীবন মরণ জুড়ে গেল। আরে দাদু ভাই, এত কথা শিখলি কোথার থেকে? সবিতা জানে আজ যদি মিঠুনের কথা না মানা হয়, আত্মাভিমানী আলোমা আর কোনোদিন এই বাড়িতে পা রাখবে না। আলো মায়ের সঙ্গে চিরদিনের জন্য সম্পর্ক ঘুচে যাবে। মিঠুনের সাথেও কোনোদিনও কথা বলবে না। এমনকি যে গয়না পড়ে আছে সেগুলোও খুলে রেখে যাবে। এমনও হতে পারে যে এই রাতেই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাই খাবার ওপর বেশি জোর দিচ্ছে সবিতা। আগের দিন আলো মায়ের গয়না পরা অবস্থায় মিঠুন যেভাবে দেখছিল, সেই দিনই একটু আঁচ করতে পেরেছিলেন তিনি। তবুও সুন্দরকে সবাই দেখে এই ভেবে অতটা গুরুত্ব দেননি। কিন্তু আজ তো মিঠুন নাছোড় বান্দা। মিঠুন বোঝে যে আলোর এবার সংসার করা উচিত। কি সুন্দর আলো মায়ের কাছ থেকে আগেই প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে ভালো ছেলে পেলে বিয়ে করবে। মনে মনে মিঠুন বেশ এগিয়েই ছিল। সবিতা জানে যে ও যে সিদ্ধান্ত নেবে সেটাই ছেলে বউ মানবে। কিন্তু ওরা কি চায়? ওরা কি আলোমাকে মেনে নেবে? আলোমা যে বিধবা, লোকে ছিছি করবে। ঘরে বাইরে সব জায়গায় লোকে এই নিয়ে মন্তব্য করবে। ওরা সংসার করতে পারবে তো? সবাই ওদের এক ঘরে করে দেবে না তো? সবিতা ভেবেই চলে।
ওইদিকে রান্নাঘর থেকে ডাক আসে তাড়াতাড়ি খেতে যাওয়ার। মিঠুন চিবুকটাকে বুকে ঠেকিয়ে মুখ ভার করে বসে থাকে। মিঠুন যাবে না খেতে। মুখপুরিও দোটানায় পড়ে যায়, কি করবে বুঝতে পারছে না। মিঠুনের হয়ে কথা বললে ওনারা সবাই খারাপভাবেই নেবে, আবার বন্ধু দিদার হয়ে কিছু বললে মিঠুনের মতো বন্ধু চিরদিনের মতো হারিয়ে ফেলবে। তাছাড়া মুখপুরিকে কি আদেও তাঁরা মানবেই বা কেন? ওর তো কম বয়স হলো না। এই বয়সে কতগুলো বাচ্চা কাচ্চা হয়ে যায়। বিয়ের পর পড়তে দেবে মিঠুন পড়তে দিলেও গবেষণা করার জন্য দিনের পর দিন বাইরে সময় কাটাতে হবে। এই সব সহ্য করতে পারবে মিঠুনের মা বাবা? সংসার ছেড়ে সারা দিন ল্যাবরেটরি আর হাসপাতালের চক্করে থাকলে কেই বা সহ্য করবে এমন বউকে? স্যারের অধীনে গবেষণা করতেই হবে। মুখপুরীর স্বপ্ন তাহলে ব্যর্থ হয়ে যাবে। অসম্ভব, মুখপুরী তা হতে দেবে না কিছুতেই। সবিতার জোরাজুরিতে মিঠুন শেষে খেতে বাধ্য হলো। যদিও খাবার নাড়াচাড়া করলো বেশি, খেলো কম। মুখপুরি তো মুখে কুলুপ এঁটেছে। নিজেকে মনে হচ্ছে দোদুল্যমান অবস্থায় আছে। বলতেও পারছে না যে হোস্টেলে চলে যাবে, আবার থাকতেও মন চাইছে না। এতদিন একটা অন্যরকম অধিকার বোধ ছিল, আর যেন এক মুহূর্তের মধ্যে সবকিছু কেমন পাল্টে গেল। সম্পর্ক থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি সব ওলট পালট হয়ে গেল। মুখপুরি নিজের মনকে জিজ্ঞাসা করে, ও নিজেই কি এই সম্পর্কটা চাইছে? উত্তর আসে, ক্ষতি কি? মিঠুন তো সত্যি ভালো ছেলে। তাছাড়া ভালো ছেলে হলে বিয়ে করবে কথা দিয়েছিল তো মিঠুনকে। শুধু জানা ছিল না পাত্রটা মিঠুন নিজে। মিঠুনকে কোনো দিন এইরকম ভালো লাগার চোখে দেখেনি। তাহলে আজ হঠাৎ করে ভালো লাগার অনুভূতি কি করে আসবে? কি জানি আসবে কিনা। এত বছর ধরে মনের মধ্যে এটা রাখলই বা কি করে? বিধবা জেনেও কোনো নাকশিট কোনো নেই। অদ্ভুত এই মিঠুন। ও বেশ ভালো করেই জানে যে মুখপুরি আর একজনের সঙ্গে বিছানায় শুয়েছে, শারীরিক সম্পর্ক ঘটিয়েছে। এরপরেও কোনো আপত্তি নেই। মিঠুন খুব ভালো করেই জানে যে মুখপুরির কুমারিত্ব নেই, যেটার জন্যে সব ছেলেরাই উন্মুখ হয়ে থাকে। এই সব কিছুই গ্রাহ্য করছে না। মুখপুরির বিয়েটাকে দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, ভবিষ্যতে এই নিয়ে কোনো কথা শোনাবে না তো? মনে হয় না। এখনই ওই কথা শুনতেও চায় না, বলতেও চায় না। সত্যি মিঠুন একদম অন্যরকম, সব থেকে আলাদা। মিঠুনের এই সাহসিকতার জন্যে এখন মুখপুরির নিজেরও কেমন সংসার করতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেছে একটা ভালোবাসার উষ্ণতা পায়নি। একটু আদর, একটু ভালোবাসার স্পর্শ পেতে ইচ্ছে করছে। মুখপুরির মনে আপনা থেকেই মিঠুনের প্রতি একটা দুর্বলতা চলে আসে। মিঠুন যদি ওর জন্য এত বড় পদক্ষেপ নিতে পারে, তাহলে ও কেন পারবে না? লোকে যা বলে বলুক, ওরা যদি সুখী থাকে তাহলে কার কি যায় আসে? লোকে তো বলার জন্যই থাকে। যখন কুন্তী মায়ের মুখাগ্নি করেছে, কাজ করেছে, তখনও তো লোকে কত কিছু বলেছে। তাই বলে কি মুখপুরি পিছিয়ে এসেছিল? এবারেও সে পিছিয়ে যাবে না। আনমনে মুখপুরি ভাবছে আর খাচ্ছে, সবাই চুপচাপ। খাওয়া শেষ হতেই সবিতার ঘরে সবাই আবার জড়ো হলো। মিঠুনের মায়ের জন্য একটু অপেক্ষা করতে হলো। ওই রান্নাঘর গুছিয়ে আসতে যেটুকু সময় লাগলো আর কি। প্রথম সবিতাই কথা বলল। মিঠুন তো ওর কথা বলল, আলো মায়েরও তো একটা মতামত আছে। ওর কথা কি কেউ শুনবে না? না, শুনবে না। আলো এই বাড়িতে নতুন আসছে না, ছোট্ট থেকে আসছে। এই বাড়ির ওপর একটা অধিকার ওর অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছে। তাছাড়া আলোর এখন অনেক নাম ডাক হয়েছে, খবরের কাগজে ওর ছবি ছাপা হয়, আশেপাশে সবাই আলোকে সম্মান করে। এখন আমি বরং আলোকে জিজ্ঞাসা করতে পারি, অত বড় বাড়ির মেয়ে হয়ে আলো কি মিঠুনের এই প্রস্তাব মেনে নেবে? এতক্ষণ সবাই মন দিয়ে মিঠুনের মায়ের কথাগুলো শুনছিল। মিঠুনের মায়ের শেষ কথাগুলো শুনে সবার চমক ভাঙে। সবাই যেন চমকে ওঠে। কি বলছে মিঠুনের মা? শুধু মিঠুন না, সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে। মিঠুনের মা এবার আলোর দিকে তাকিয়ে বলেন, আমি তো অনেক আগে থেকেই চাইছিলাম মিঠুনের জন্য ঠিক এমন মেয়েটাই চাই। এ কি শুনছে মুখপুরি?
এত উচ্চ মানসিকতার মানুষ থাকতে পারে? মুখপুরি কোনো কথাই বলতে পারে না। মিঠুনের বাবা বলেন, আচ্ছা, আমি কি আলোর বাড়িতে তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে যাব? মিঠুনের বাবা প্রথম দিকে এই বিয়ের ঘোরতর বিরোধী থাকলেও মিঠুনের মায়ের শেষের কথাগুলো শুনে বুঝতে পারেন আলো কত দামি, আলোর কত নাম। এমন একটা মেয়ে ঘরে এলে সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আলোর সাথে সাথে এই পরিবারের কথাও সবাই জানতে পারবে, আর সেই সঙ্গে বাড়বে সম্মান। মিঠুনের বাবার কথা শুনে সবিতা বলে উঠল, না না খোকা, তুই একা যাবি না, আমরা তিনজনেই যাব। দেখলি তো বৌমা কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। মিঠুন তো হতবাক। এইভাবে ওর কথাটা বাড়িতে মেনে নেবে ও ভাবতেও পারেনি। খাওয়ার পরেই এইভাবে সবার মন ঘুরে যাবে, এ এক অভাবনীয় ব্যাপার। নিজের অবাক হবার ব্যাপারটা চেপে রাখতে পারল না মিঠুন। মা, বাবা, তোমরা সত্যিই মেনে নিয়েছো? আমার বিশ্বাস হচ্ছে না। আমি তো ধরেই নিয়েছিলাম আমাকে আজীবন বোধহয় আইবুড়োই থাকতে হবে। আমি আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, তোমরা আলোকে এইভাবে মেনে নিলে। তোমরা দেখো মা দেখো, তোমরা একদম নিরাশ হবে না। আমি কি কিছু বলতে পারি? বন্ধু দিদার দিকে তাকিয়ে মুখপুরি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি বলো আলো মা। বিশ্বাস করো বন্ধু দিদা, মিঠুনের এই ইচ্ছের কথা আমি আগে একটুও জানতে পারিনি। জানি তো, আমার স্বপ্ন গবেষণা করে মানুষের উপকার করা। এর জন্য আমাকে সারাটা দিন বাইরে কাটাতে হতে পারে। এমনও হতে পারে আমি পারিবারিক অনুষ্ঠানে থাকতে পারবো না। ল্যাবরেটরিতে থাকা ছাড়াও গবেষণার কাজে আমাকে বাইরে থেকে ডেটা সংগ্রহ করতে যেতে হবে। আমি সংসারে কতটুকু সময় দিতে পারবো জানি না, কিন্তু তোমরা কি এই রকম মেনে নিতে পারবে? ঠাকুমা, ওর এই প্রশ্নের উত্তর আমি দেব। শোন আলো, তোর যা যোগ্যতা, তুই নিশ্চয়ই ঘরে বসে সারাদিন সংসারের জন্য খেটে তোর শিক্ষা দীক্ষা নষ্ট করবি না। তুই যদি কোনো কলেজে পড়াস তখন তো তোকে বাইরে থাকতেই হবে। তুই চাইলেও আমি তোকে ঘরে বসে তোর শিক্ষা নষ্ট হতে দেব না। তাছাড়া আমি জানি তুই তোর কর্তব্য করেই সবকিছু করতে পারবি। তাহলে তোর অসুবিধাটা কিসের? আর বাকি রইল অনুষ্ঠানে থাকা, সেটা সম্ভব হলে থাকবি। তোকে এই নিয়ে আমি কোনোদিনও কোনো অভিযোগ করব না। আমার বাড়ির লোক আমার সাথে আছে মানে তোর সাথেও আছে। সেটা তো বুঝলাম, কিন্তু আর একটা কথা বলবো? নিশ্চয়ই, বল বল, মনে কিচ্ছু রাখিস না। আমি বৈদিক মতে বিয়ে করতে চাই। হ্যাঁ, সেটা আবার কি মত? ও ঠাকুমা, মা, বলছি তোমরা কিছু জানো নাকি এই সম্পর্কে? দুজনেই বলে ওঠেন, না তো, না তো দাদু ভাই, এরকম তো কিছু শুনিনি। আমি জানি। মুখপুরি বলে ওঠে, বল তাহলে শুনি। বৈদিক যুগে ঋষিদের সঙ্গে ঋষিকারাও পূজা পাঠ যজ্ঞের কাজ করতেন। এই বিবাহ স্তোত্র একটি নারীর লেখা। তার নাম ঋষি সূর্যা। বেদে অনেক এরকম স্তোত্র আছে যা মেয়েদের রচনা। কন্যাদান, লজ্জাবস্ত্র, পানপাতা দিয়ে মুখ ঢাকা, গাঁটছড়া, কনকাঞ্জলি, এগুলো পালন হবে না। সিঁদুরদান একটা খুব খারাপ ইতিহাস বহন করে, তাই এটা বাদ দেওয়া যেতে পারে। আর যদি না হয় তাহলে সিঁদুরদানের আগে কনে বরের কপালে লাল সিঁদুরের বিজয় টিকা লাগিয়ে দেবে। তারপরে বর কনের সিঁথিতে সিঁদুরদান করেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই মালাবদল, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা, এগুলো হবে। আর কিছু তোর বলার আছে? না। বেশ, এটাই হবে। কিন্তু খুঁজে দেখি তার আগে যে এরকম বিয়ে কে করান। আর হ্যাঁ, তুই আর কিছু বলবি? আমার একটা কথা বলার আছে। তোমার আবার কি বলার আছে ঠাকুমা? সম্পর্কটা যখন পরিবর্তন হয়েছে তখন এই তুই তোকারি কি বন্ধ হবে? হ্যাঁ মানে না, মানে হ্যাঁ, কিন্তু এত বছরের অভ্যেস কি করে যাবে ঠাকুমা? চেষ্টা করলেই যাবে দাদু ভাই। ঠাকুমা, বল। বলছি, তোমরা আলোর বাড়ি কবে যাচ্ছ? তোর দেখি সবটাতেই তাড়াহুড়ো।
এখনই জবাব দিতে হবে, এখনই যেতে হবে। ইস, মিঠুনের লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। কিভাবে তাড়া দিচ্ছে বন্ধু দিদাকে, পারলে এখনই যায়। সবিতা বলে ওঠে, এবার আমাদের ঘুমোতে দে, আলোচনা শেষ হয়েছে। আগামীকাল বিকেলে আলো মায়ের বাড়ি যাব। কিরে দাদু ভাই, শান্তি হয়েছে? এবার যা, ঘুমিয়ে পড়। পাড়া প্রতিবেশীরা বড্ড বেশি মাথা ঘামায় অন্যের সংসারে কে কি করছে সেটা নিয়ে। সকালবেলায় একটু তাড়াতাড়ি মিঠুন মুখপুরীকে বাসে তুলতে গিয়ে ওদের দুজনকে অনেকেই দেখে। ব্যাস, দেখতে দেরি, কিন্তু এই কথা নিয়ে কথা বলতে কেউ সময় নষ্ট করে না। মিঠুন বাড়িতে ফিরে দেখে পাশের বাড়ির নকুলের মা এসেছে মিঠুনের মায়ের কাছে। হাঁড়ির খবর জানতে কে না চায়, কে আগে জানতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার। মিঠুন বাড়িতে এসে প্র্যাকটিস করে বলে বাইরের ঘরে দু একজন রুগীও এসেছে। মিঠুনের হাত ভালো। মিঠুন ঘরে ঢোকার সময় শুনতে পায় নকুলের মা বলছেন, ও দিদি, আলো তাহলে রাতে ছিল নাকি? হ্যাঁ, কেন বলো তো? না, ওই এমনি বলছি। তা ঘরের মেয়ে দিন কাটাবে নাকি রাত কাটাবে সবাইকে জিজ্ঞাসা করতে হবে নাকি? সমস্ত মেয়ে তা কোথায় ঘুমোলো গো? মিঠুনের ঘরে। খুশি তো? এটাই শোনার জন্য এসেছো নিশ্চয়ই। না দিদি, মানে ওই আমার কাজ আছে। ও দিদি, আমি আসছি। এসো। মিঠুনের মা বুঝতে পারলেন যে সারা পাড়া এবার রটে যাবে যে আলো মিঠুনের ঘরে রাত কাটিয়েছে। তবে সামনাসামনি কেউ বলার সাহস পাবে না। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের তালিকায় মিঠুনের নাম উঠেছে, তাই মিঠুনের সম্পর্কে চট করে কেউ কিছু বলতে পারবে না। ডাক্তার সবসময় কাজে লাগে, মানুষের রোগ ব্যাধি তো কম নেই, কারুর না কারুর কোনো না কোনো সময় ডাক্তার লাগেই লাগে। আর মিঠুন কখনো কারোর ক্ষতি করেনি। মিঠুন কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কাজ করেনি। সেই মিঠুন সম্পর্কে বলতে গেলে একটু বাঁধো বাঁধো তো ঠেকবেই। আলো রাত কাটিয়েছে, এটাই বড় কথা। তবে আলো এবার এইখানেই স্থায়ী বাসিন্দা হবে সেটা এখনো কেউ জানে না। বিশুর যেন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আলো নিজে রাজি হয়েছে? মিঠুনের মা, বাবা আর ঠাকুমা এসেছেন মুখপুরীদের বাড়িতে। সঙ্গে নিয়ে এসেছেন বেশ কয়েক রকমের নামকরা মিষ্টির দোকানের মিষ্টি। গেট ঠেলে 3 জন অতিথি এসেছে দেখে মালতী আগে সবাইকে খবর দেয়। সুহাসিনী দেখেই চিনতে পেরেছে সবিতাকে। ওদেরকে বাইরের ঘরে বসানো হয়। এত মিষ্টি দেখে বিশু, শঙ্কর অবাক। সবিতা মনোরমা দেবীর খোঁজ করলে জানা যায় তিনি আসতে পারবেন না, বিছানায় শোয়া আছেন। আসলে মনোরমা দেবীকে ধরে তুলে আনতে গেলে অনেক সময় লাগে। মুখপুরীর সংবর্ধনায় গিয়ে বেশ পরিশ্রম হয়েছে। সবিতা কিছু কথা জানাতে চায়, তা মনোরমা দেবীর কাছেই বলবেন। এই কথা বলাতে বিশু বিরক্ত হয়ে শঙ্করকে বলে মনোরমা দেবীকে নিয়ে আসতে। মনোরমা দেবী আসার পর সবিতা নমস্কার জানায়। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কুন্তির বন্ধু। ঠিক বলেছেন। আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। বলুন, কি বলবেন? দেখছেন তো আমার অবস্থা, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমার নাতি মিঠুন, সে এখন ডাক্তারি পাশ করে হাসপাতালে ঢুকেছে। ওর জন্য আপনার ছোট মেয়ে আলোকে আমরা বউ হিসেবে চাইছি। আলো জানে এই কথা? জানে। ওর সম্মতি নিয়ে তবেই আমরা এখানে এসেছি। আর ও যে বিধবা, সেটা কি আপনারা জানেন? জানি, আমরা সব জানি। তারপরেও আপনার নাতির জন্য বউ করবেন? করব। আপনার নাতি রাজি আছে তো, নাকি জোর করে দিচ্ছেন আলোর চারিদিকে এত সম্মান পাচ্ছে দেখে? কথাটা শুনে সবিতার প্রচণ্ড রাগ হলেও নিজেকে সামলে নিল। সবিতা মনে মনে ভাবে, আমি সব কিছু জানি আলো মায়ের সাথে তোমরা কি করেছো। সম্মানের লোভে বাড়ির নাম ফলকে
এখন আলোর নাম জোড়া হয়েছে। এই সম্মান আগে কোথায় ছিল বলতে লজ্জাও করে না। ছি 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 ছি। কথাটা মনে মনে ভাবলেও মুখে কিন্তু অন্য কথা বলে। আমার নাতি মিঠুন জেনে শুনেই রাজি হয়েছে, আর আলো এই কথা জানে। আমি যখন বিয়ের কথা বললাম তখন অথচ রাজি হলো না। একবার তো পালিয়ে গিয়ে বিয়ে করলো, এখন বাড়ি বই নিমন্ত্রণ করে বিয়েতে বসবে। গায়ে মনে হয় বেশি গরম লেগেছে। মিঠুনের মা এই জঘন্য কথাটা শুনে দাঁড়িয়ে পড়ে। আলোর মতো একজন বোন আছে যার, আমি তো ভাবলাম আপনি বুঝি আরো বেশি বিনয়ী ভদ্রলোক। একজন স্বনামধন্য আইনজীবী হয়ে বোনের জন্য এমন একটা কথা বলাটা কি আপনার শোভা পায়? স্বনামধন্য আইনজীবী শুনে বিশুর বুকটা একটু চওড়া হয়। বুঝতে পারলো কথাটা ঠিক জায়গায় বলেনি। আসলে আমিও কয়েকদিন আগে বলেছিলাম যে সারা জীবন কাটাবি কি করে, একটা বিয়ে শাদী কর। তা বললো পড়াশোনা করবে। আমরা জানতে এসেছিলাম আপনারা কি এই বাড়ি থেকে বিয়ে দেবেন নাকি আমরা নিজেরাই ব্যবস্থা করব। মনোরমা দেবী বিশুর দিকে তাকালেন। কি বুঝলেন কে জানে, হঠাৎ বলে বসলেন, বিধবার আবার বিয়ে কিসের? লজ্জা টজ্জা বলে কিছু রাখলো না। পড়াশোনা করছে, করুক না, আবার বিয়ে করা কেন? একবার তো কপাল পুড়িয়েছে। অবাক লাগে। মুখ পুড়িয়ে এলেই ওনার কত খেয়াল রাখে, সেবা করে, তারপরেও এমন কথা বলতে একটু বাঁধল না। হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সবিতা বলে ওঠে, আলো কি আপনারই মেয়ে? মনে তো হয় না। না হলে কোনো মা এমন কথা বলে নাকি? আলো তো তাহলে ঠিকই বলে। কুন্তি ওর মা, কিছু ভুল বলেনি। চল এখান থেকে, কথা বলে লাভ নেই। এনারা শুধু আলোকে অসম্মান করতে পারে, অথচ ওই বাড়ির নাম ফলকে আলোর নামটা লিখে রেখেছে। মা, আচ্ছা মা, তুমি কি বলছো বলো তো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? শুনুন, আলোর বিয়ে এখান থেকেই হবে। আপনারা দিন ঠিক করে জানাবেন। আলো আর একটা কথা বলে পাঠিয়েছে, ওর বিয়ের খরচ ও নিজেই করবে, আপনাদের কোনো খরচ করতে দেবে না। ভালোই তো, তা এত টাকা ওর আছে তো? ও নিজেই তো সরকারি দাক্ষিণ্যে চলে। নিশ্চয়ই আছে। এই নিন টাকা। আজ থেকে ঠিক 15 দিনের মাথায় আমার আলো মায়ের বিয়ে। এই কথা বলে সবিতা ব্যাগ থেকে এক তাড়া নোট বের করে মনোরমা দেবীর হাতে দেয়। সবিতা জানে এই টাকার ব্যাপারে আলো কিছুই জানে না। সবিতা ওদের হাবভাব আগেই জানতো, তাই সাথে করে টাকা নিয়েই এসেছিল। বিশুর মুখ বন্ধ হয়ে যায় টাকা দেখে। মনোরমা দেবী বিশুর বকা খেয়ে চুপ করে যান। শঙ্কর বলে ওঠে, এই কথাটা মুখপুরি নিজেও তো বলতে পারতো। মুখপুরি? আপনাদের কাছেও মুখপুরি? যার নাম চারিদিকে ছড়িয়ে গেছে সেই আলো আপনাদের কাছে মুখপুরি? মিঠুনের বাবা জানতেন না এইসব কিছু, তাই অবাক হয়ে গেছেন আলোর বাড়ির লোকেদের কথা শুনে। তবুও আসার আগে আলোর সম্পর্কে কি কি খারাপ কথা হতে পারে সেই কথা ভেবে মিঠুন মাকে আগেই বলেছিল আলো কেন পালিয়ে বিয়ে করেছিল। মিঠুনের মা সেই কথা মিঠুনের বাবাকে জানিয়ে দিয়েছিলেন, তাই তো পালিয়ে বিয়ে করার কথাতে উনি আশ্চর্য হননি। মিঠুনের বাবার কথা শুনে শঙ্কর ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মুখপুরি নামটা অভ্যেসবশত বেরিয়ে গেছে। না, মানে আসলে ছোট থেকেই ওই নামে ডাকা হয় কি না তাই বলে ফেলেছি। না না, ঠিক আছে, কিন্তু এমন নাম হয়? বাড়ির মেয়ের এমন নাম হয়? আপনি বলুন। হয় রে, যে বাড়িতে কুন্তি মা হয় সেই বাড়িতে হয়। সবিতার কথাগুলো শুনতে একটুও ভালো লাগছিল না মনোরমা দেবীর। কার কবে সত্যি কথা শুনতে ভালো লাগে? বিশু জানতে চায়, এত কম সময়ের মধ্যে বিয়ের আয়োজন? আসলে আলো মায়ের গবেষণার কাজ শুরু হয়ে যাবে, তাই আগেই কাজটা সেরে ফেলতে চাইছি। মানে মানে বিয়ের পরেও পড়বে? আপনারা পড়াবেন? বিশুর প্রশ্নে সবিতা যেমন অবাক হয়, তেমনি সবিতার উত্তরে বিশু অবাক হয়ে যায়। কি বলল সবিতা?
গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।